এই ছেলে প্রত্যেকদিন স্যার ম্যাডামদের সামনে ক্যাম্পাসে সিগারেট খাস কেন? বাবা মা ভদ্রতা শেখায়নি? ক্যাম্পাসে বসে সিগারেট খাচ্ছিলাম, তখনই একটা মেয়ে এসে বলল। চুপচাপ হয়ে সিগারেট খেতে লাগলাম। কি হলো? তোকে আমি কিছু বললাম? চুপচাপ। এভাবে হবে না, তোর আব্বুর নাম্বার দে। ফোন নাম্বার বন্ধ। আম্মুর নাম্বার দে। 0188705। মেয়েটি ফোন দিল। আমার পকেটের ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে কেটে দিলাম। নিজের নাম্বার দিলি কেন? ফাজলামি করছিস? এটাই আম্মুর নাম্বার। আব্বু আম্মু মারা যাওয়ার পর এটা আমার কাছে। মেয়েটা চুপ হয়ে গেল। কিছুক্ষণ দুজনের মধ্যে নিস্তব্ধতা চলল। তারপর সাদিয়া বলল, তোর নাম কি? মুন্না। শুধু মুন্না? আর কিছু নেই? আছে, কিন্তু যাদের দেওয়া ছিল তারা না থাকায় ব্যবহার করার প্রয়োজন মনে করি না। বাসায় কে কে আছে? কেউ নেই। মানে? একা থাকি, কেউ নেই আমার। থাকিস কোথায়? কলেজের পিছনে একটা বাসায় থাকি। পড়ালেখা কেমন করে চলে? ফ্রিল্যান্সিং করি, ওটা দিয়েই চলে যাই। কোন ইয়ারে পড়িস? ইন্টার সেকেন্ড ইয়ারে। মেয়েটা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। আপনার সব জানা হয়ে গেলে এখন আসি বলেই চলে আসতে লাগলাম। আমার পরিচয় জানতে চাইবি না? প্রয়োজন মনে করি না। কিন্তু আমার প্রয়োজন আছে। আমি সাদিয়া, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, এখন আসি। আচ্ছা যা। মুন্না ওখান থেকে চলে আসলো। মুন্না মেয়েটাকে চেনে, এমনকি কলেজের সবাই চেনে। কলেজের ক্রাশদের মধ্যে সাদিয়া আপু একজন। যেমন সুন্দর দেখতে তেমনই তার রাগ। কলেজের কত ছেলে তার রাগের জন্য হাসপাতালে গেছে তার হিসাব নেই। সাদিয়ার ভাই পুলিশ কমিশনার, তাই সবাই তাকে ভয় করে চলে। মুন্না কলেজে যেদিন প্রথম তাকে দেখেছিল কেমন যেন ভালো লেগেছিল তার, কিন্তু সেটাকে সে পাত্তা দেয়নি, কারণ এসব মায়ায় জড়ানো তার পক্ষে সম্ভব না। এইসব ভাবতে ভাবতে বাসায় আসলো, ফ্রেশ হয়ে রান্না করলো, তারপর খেয়ে ঘুমিয়ে পড়লো। কারণ মুন্না খুব কম রাতেই ঘুমায়, কাজের জন্য জেগে থাকা লাগে। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাইরে গেল, এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলো সারা রাত জেগে কাটানোর জন্য। বক্সে গান আর সিগারেট, এরাই মুন্নার একমাত্র সাথী। এরপর দুদিন কলেজে গেল না সে। এমনিতেই মুন্না অতটা কলেজে যায় না, যেদিন বাসায় বোরিং লাগে সেদিন কলেজে যায়। আর মুন্নার তেমন কোনো ফ্রেন্ড নেই, তার একা থাকতে ভালো লাগে। অনেকে মুন্নাকে নিজের বন্ধু ভাবলেও সে কাউকে নিজের বন্ধু ভাবে না, কারণ তার সবসময় মনে হয় আমি আমার নিজেরই না, অন্য কারো কেমন করে হব। মুন্না এক সপ্তাহ পর রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ কারো ডাক শুনতে পেল। পিছনে তাকিয়ে দেখে সাদিয়া আপু। ওই শোন, জি, বলেন। কলেজে আসিস না কেন? ভালো লাগে না। কলেজে আর কিসের জন্যই বা যাব? কেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে যাবি? আমার একা থাকাটাই পছন্দ, তাই বন্ধু বান্ধব পাতাই না। খুব অদ্ভুত কথা বলিস তো দেখছি। এমনি। কাল কলেজে আসবি? দেখি। দেখি না, আসবি। আর তোর নাম্বার আছে আমার কাছে, না আসলে ফোন দিয়ে আনবো, দরকার হলে বাসা থেকে টেনে আনবো। আচ্ছা, যাব, কিন্তু কেন যাব সেটা বলেন। এমনিতেই আসবি। আমি কারণ ছাড়া কারো কথা মানতে পারবো না, ওটা আমার অভ্যাস না। আপনি যদি কোনো কারণে ডাকেন তাহলে আমি যাব, কিন্তু অহেতুক বিনা কারণে ডাকলে আমি যেতে পারবো না। আসবি না মানে? তোকে আসতেই হবে। আচ্ছা, আমি যাব। হুম, এই তো ভালো ছেলের মতো কথা। আচ্ছা, আমি এখন আসি। কই যাবি? আমি নামিয়ে দিচ্ছি, আয়। ধন্যবাদ বলার জন্য, কিন্তু আমি হেঁটেই চলে যেতে পারবো। আচ্ছা যা ইচ্ছা কর, কিন্তু কাল যেন কলেজে তোকে দেখি। আমি যখন বলেছি নিশ্চয়ই যাব। হুম, মনে থাকে যেন। কথাটা বলেই সাদিয়া চলে গেল। মুন্নাও বাসায় চলে আসলো, রাতে খেয়ে ঘুমিয়ে পড়লো, কারণ আজ তার কোনো কাজ নেই। এমনিতেও সে কাল কলেজে যেত। বাসায় ভালো লাগছিল না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়লো। কলেজের সামনে একটা চায়ের দোকান, ওখানে গিয়ে চায়ের অর্ডার দিয়ে সিগারেট খেতে লাগলো। মুন্না চা খেয়ে কলেজের ভিতরে গেল, এরপর একটা ক্লাস করে বের হয়ে আসলো। বাইরে আসতেই সাদিয়া আপু সামনে এসে দাঁড়ালো। আপু, আপনি? আয়। সাদিয়া আপুর পিছন পিছন যেতে লাগলো। কি জানি আবার নিজের ভাইকে ডাক দিল নাকি।
যদি আমার জেলে দিয়ে দেয় কলেজের আইন ভঙ্গ করার জন্য। এই যে আপু, কই যান? সাদিয়া আপু আমার দিকে একবার তাকিয়ে আবার হাঁটতে লাগলো। তারপর মাঠের এক কোনায় গিয়ে বসলো। আমি গিয়ে পাশে দাঁড়িয়ে রইলাম। কি হলো, বস। মুন্না একটু দূরত্ব বজায় রেখে বসলো। এত দূরে গিয়ে বসলি কেন? কাছে এসে বস। না, ঠিক আছে। আমার ঠিক নেই, কাছে এসে বস। তারপর একটু কাছে গিয়ে বসলাম। সকালে খেয়েছিস? খেয়েছি। দেখলাম তো কলেজের সামনের দোকানে কি খেলি। আমার সকালে খাওয়া লাগে না, ওই দুটো জিনিস দিয়েই সকাল পার হয়ে যায়। তোর বাসায় রান্না করে কে? আমি করি। তুই রান্না করতে পারিস? হুম। যাক, ভালোই হলো। কেন বলুন তো? আমি তো রান্না করতে পারি না। তাতে ভালোর কি হলো? অত তোকে বুঝতে হবে না। তারপর দুজনে কিছুক্ষণ চুপচাপ রইল। আচ্ছা, তুই এমন এলোমেলো থাকিস কেন? এলোমেলো থাকাটাই ভালো লাগে। কার জন্য গুছিয়ে থাকবো? তোর কথার মধ্যে কোনো রসকস নেই। সকলের মন জোগানো কথা আমি বলতে পারি না, তাই হয়তো সবার আমার কথা ভালো লাগে না। আচ্ছা বাদ দে, চল। কোথায়? সকাল থেকে কিছু খাইনি, ক্ষুধা লাগছে, চল কিছু খেয়ে আসি। আপনি যান, আমি বাসায় যাব। আমি বাসায় নামিয়ে দিয়ে আসবো, এখন চল। না, আমার খিদে নেই। আর একটা কথা বললে তোর খবর আছে। তারপর সাদিয়া আপু হাত ধরে টানতে টানতে ওর গাড়িতে নিয়ে গেল। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। সাদিয়া আপু নিজেই খাবারের অর্ডার দিল। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। আমি শুধু খাবার নাড়াচাড়া করতে লাগলাম, কারণ খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। সেটা হয়তো সাদিয়া আপুর চোখে পড়ছে। সাদিয়া আপু আমার দিকে রাগী লোক নিয়ে তাকালো। কি হলো, খাচ্ছিস না কেন? ইচ্ছে নেই। ইচ্ছে নেই কেন? জানি না। তারপর সাদিয়া আপু আমার কাছে এসে আমার মুখের সামনে খাবার ধরল। নে, খেয়ে নে। করুণা করছেন? করুণার কি দেখলি? যা করছেন সবই তো করুণা। না হলে একদিনের চেনা জানাই আপনি আমাকে এখানে খাওয়াইতে নিয়ে আসতেন না। এটা করুণা ছাড়া কি? এরপর আপু রাগ করে সব খাবারে পানি ঢেলে দিল। চল, খেতে হবে না তোকে। বিল দিয়ে মুন্নার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। বাসায় চলে যা। আমি কিছু না বলে ওখান থেকে হাঁটতে ধরলাম। কি মেয়ে রে বাবা, নিজেই ডাকলো আবার নিজেই তাড়িয়ে দিল। বড়লোক তো, তাই মনে হয় অন্যের জীবন নিয়ে চিন্তা করে না, শুধু নিজের মর্জিতে সবাইকে চালাতে চায়। কি জন্য যে কলেজে আসলাম, ভালো লাগছিল না, তাই আর বাসায় গেলাম না। 2টা সিগারেট কিনে নদীর পাড়ে গিয়ে বসলাম। সিগারেট ধরিয়ে গাছের নিচে বসে নদীর পানির চলা দেখতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পর ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম। কথা শুনে বুঝতে পারলাম সাদিয়া আপু। কই আছিস? কে আপনি? কই আছিস সেটা বল, এসে দেখাচ্ছি আমি কে। নদীর ধারের গাছের নিচে বসে আছি। কেন বলুন তো? দাঁড়া, আমি আসছি। কোথাও যাবি না। প্রায় 10 মিনিট পর সাদিয়া আপু আসলো। এখানে কি করিস? কই, কিছুই তো নয়। তোর হাতে ওটা কি? সত্যি বল, হাতে কি? সিগারেট। আপু সিগারেটটা নিয়ে ফেলে দিল আমার হাত থেকে। আজকের পর থেকে কোনোদিনও যেন আমার সামনে সিগারেট খাওয়া না দেখি। কিছু না বলে চুপ করে বসে রইল মুন্না। বাসায় যাবি না? বাসায় গিয়ে কি করব? বাসায় গিয়ে নাচবি আর কি করবি? আমার বাসায় যেতে ইচ্ছে করছে না। আপু আমার পাশে বসে পড়ল। তারপর বলল, সরি তখন তোকে রাগ দেখানোর জন্য। এসব কথা বাদ দেন তো, অভ্যাস আছে, আমি কিছু মনে করিনি। আসলে তুই তখন ওই কথাটা বলার পর মেজাজটা খুব খারাপ হয়ে গেছিল। ভুল তো কিছু বলেছিলাম না। সাদিয়া আপু আমার দিকে তাকালো। কি বলবি আবার বল, কিন্তু এই কথাটা যেন তোর মুখে আর কোনোদিন না শুনি, বুঝলি? বুঝলাম। আপনি বাসায় যাবেন না? যাব, কিন্তু এটা বল তুই আমাকে আপনি করে বলিস কেন? তাহলে কি বলবো? তুমি করে বলবি। আপনি আমার সিনিয়র, আপনাকে আপনি বলেই ডাকা আমার মনে হয় উচিত হবে। বলছি না, আপনি বলবি না? কানে কথা যায় না তোর? সাদিয়া আপুর চিল্লানি শুনে বুকটা কেঁপে উঠল। খুব ভয় পেয়ে গিয়েছিল মুন্না। আচ্ছা, ডাকবো না, আজ থেকে তুমি বলেই ডাকবো। মনে থাকে জানো।
অনেকক্ষণ ধরে দুজনে চুপচাপ বসে রইল। নদীর ধারে হালকা বাতাস বইছে, খুব সুন্দর লাগছে। জানো রিমঝিম, আমার বাবা আমাকে ছোট থাকতে বিকেলে করে প্রতিদিন এখানে ঘুরতে নিয়ে আসতেন আমাকে। মন খারাপ করিস না, দেখবি তোর সাথে এখন থেকে যা হবে ভালো হবে। হঠাৎ করে সাদিয়া আপু আমার কাঁধে মাথা রাখলো। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। আমি চুপ করে রইলাম। আজ থেকে কখনো নিজেকে একা মনে করবি না। এখন থেকে সব সময় আমাকে তোর পাশে পাবি, কথা দিলাম। মুন্না কিছু না বলে একটা মুচকি হাসলো। মুন্নার মুখের দিকে তাকিয়ে সাদিয়া আপু বলল, কি হলো, হাসছিস কেন? না এমনি। চল এখন বাসায় যাব। চলো। সাদিয়া আপু আমাকে রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে চলে গেল। দোকান থেকে কিছু খাবার কিনে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তারপর ল্যাপটপটা নিয়ে কাজ করতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠল। ফোনটা ধরলাম। কি করিস এখন? এই তো ল্যাপটপে বসে কাজ করি। খেয়েছিস কিছু? খেয়েছি। ও আচ্ছা আচ্ছা, রাখছি, কাল কলেজে আসবি কিন্তু। ওকে, আসবো। ফোনটা রেখে দিলাম। আমি আবার কালকে কলেজে যাব। যে প্যারা নিলাম, হুদাই সেই প্যারা আবার নিতে যাব। কাজ শেষ করে আর বাইরে বের হলাম না, বাসায় কাটিয়ে দিলাম। রাতে রান্না করে খেয়ে নিজের কাজ করতে লাগলাম। সকালে ফোনটা বেজে উঠল। ফোনের নাম্বার না দেখে কানের কাছে নিলাম। হ্যালো, কে বলছেন? কই রে তুই? বাসায় শুয়ে আছি। এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে খেয়াল আছে? কয়টা? 9টা বাজে, তাড়াতাড়ি কলেজে আয়। না, কলেজে যাব না, ভালো লাগছে না বলেই ফোনটা কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। প্রায় 20 মিনিট পর কলিং বেলের শব্দ পেলাম। আমার বাসায় তো কেউ তেমন আসে না। ঘুম ঘুম চোখে গিয়ে দরজাটা খুলে দিয়ে চমকে গেলাম, কারণ সাদিয়া আপু দাঁড়িয়ে। আরে তুমি এখানে? তোকে না বলেছিলাম কলেজে আসতে? ভালো লাগছিল না, তাই যেতে চাচ্ছিলাম না। তুমি আমার বাসা চিনলে কিভাবে? কাল তোকে নামিয়ে দিয়েছিলাম যেখানে, ওই রাস্তা দিয়ে আসলাম। তারপর একটা লোককে জিজ্ঞেস করায় বলে দিল। তোমার এখানে আসাটা ঠিক হয়নি। লোকে কি ভাববে? আর আমি এখানে একা থাকি, বুঝতেও তো পারছো। অত বুঝে লাভ নেই, সর, ভেতরে যেতে দে। মুন্না কিছু বলার আগেই সাদিয়া আপু ভিতরে ঢুকে পড়ল। তোর বাসাটা তো বেশ সুন্দর। আমার আব্বু এটা আমার জন্য রেখে গেছেন। ও ভালো, তাড়াতাড়ি রেডি হয়ে নে, একসাথে খাওয়া দাওয়া করব, খাবার নিয়ে এসেছি। মুন্না কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। কারণ যত তাড়াতাড়ি সম্ভব তাকে এই বাসা থেকে বিদায় করতে হবে। আমার তো কিছু না, কিন্তু মানুষ তার নামে খারাপ কথা বলতে পারে। রেডি হয়ে এসে দেখি সাদিয়া আপু খাবার নিয়ে বসে আছে। দুজনে বসে খেয়ে নিলাম। আপু শুধু বকবক করে যাচ্ছে আর আমি ভাবতেছি কখন সে এখান থেকে যাবে। তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। এখন চল তো আমার সাথে। কোথায় যাব? কাজী অফিস, আজ তোকে বিয়ে করব। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? আমাকে বিয়ে করবি না কেন? আমি কি দেখতে খারাপ? না সেটা না, কিন্তু তোমার সাথে আমার যায় না। তাই নাকি? কিন্তু আমি যে তোকেই বিয়ে করব। সাদিয়া আপুর কথাগুলো শুনে চোখ আকাশে মুন্নার এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আরে ভ্যাবা চাকা খেয়ে গেলি নাকি? আমি তো মজা করছিলাম তোর সাথে। আপুর কথা শুনে কিছুটা স্বস্তি পেল মুন্না। কই যাবে এখন? আজ তোকে গুছিয়ে আনবো। মানে বুঝলাম না। মানে তোর এই চুলের ডালা কাটতে হবে। খারাপ লাগছে দেখতে তোকে। লাগবে না, আমি এরকমই ঠিক আছি। আর একবার লাগবে না বললে থাপ্পড় মেরে গাল লাল করে দিব। আপুর কথা শুনে চুপ হয়ে গেল মুন্না। তারপর দুজনে বেরিয়ে পড়ল। সাদিয়া আপু গাড়ি চালাচ্ছে আর মুন্না চুপচাপ বসে আছে। কি হলো, চুপচাপ বসে আছিস যে? কিছু তো বল। কি বলবো? সাদিয়া আপু সেলুনে নিয়ে গিয়ে মুন্নার চুলের স্টাইল করিয়ে দিল। তারপর দুজনেই শপিং মলে গেল। এখানে কেন আসছো? শপিং করব। ও আচ্ছা, কি কিনবেন? আবার আপনি বলিস? সরি, আসলে আমার আপনি বলাটাই বেশি ভালো লাগে। আর একবার বলে দেখিস, দাঁত ভেঙে দিব। আচ্ছা বাদ দাও তো, কি কিনবা তাড়াতাড়ি কিনো। আমি নিজের জন্য কিনবো কে বললো? তোর জন্য কিনবো। আমার জামা কাপড় কিনবে কেন? এমনি আমার ইচ্ছে হয়েছে তাই। কিন্তু আমার কিছু লাগবে না। বেশি কথা বলবি না। তারপর সাদিয়া আপু নিজে পছন্দ করে শার্ট প্যান্ট কিনলো। মুন্না গিয়ে বিল দিয়ে দিল। সাদিয়া আপু বিল দিতে গিয়ে ঘুরে আসলো। তোকে বিল দিতে কে বলছে? আমার জিনিস, তাই আমি বিল দিলাম। কেন, আমি কি বলছি তোকে টাকা দিতে? না, এমনি দিলাম। আরেকদিন যদি পাকনামি করিস তাহলে বুঝতে পারবি। এখন চল,
সাদিয়া আপু আর কোনো কথা বলল না। রেস্টুরেন্টে গিয়েও আপু কোনো কথা বলছে না, মুখে রাগের ছাপ দেখা যাচ্ছে। রিমঝিম আপু ধীরে ধীরে আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করছে। প্রথমের দিকে খারাপ লাগলেও তার শাসনগুলো এখন খুব ভালো লাগে। পুরনো কিছু স্মৃতি জেগে উঠছে। এখনো রাগ করে আছো? চুপ। কি হলো? সরি, আমি বুঝতে পারিনি সত্যি। হইছে, আর সরি বলতে হবে না। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলো তারা। এবার বিল দিতে গেল না মুন্না। ফ্রিতে বকা খাওয়ার শখ নেই তার। সাদিয়া আপু মুন্নাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। বিকেলে আর বাসা থেকে বের হলো না, কাজ ছিল, তাই রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। অন্যরকম আমি আজ সকালে ফোনের রিংটং শুনে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি আপু ফোন দিয়েছে। হ্যালো আপু, বলো। কই তুই? কেন, বাসায়। তাড়াতাড়ি ক্যাম্পাসে আয়। ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজে ঢুকতেই অনেকে হা হয়ে তাকিয়ে আছে। নিজেকে কেমন যেন লাগছে, কারণ নিজের স্টাইল চেঞ্জ করেছি। অগোছালো ছেলেটা আজ ফিটফাট হয়ে কলেজে এসেছে, তাই হয়তো সবাই তাকিয়ে আছে। আমি সাদিয়া আপুকে খুঁজতে লাগলাম। একটু পর আপুকে দেখলাম 3-4টা মেয়ের সাথে একাডেমিক ভবনের দিকে যাচ্ছে। আমি ডাক দিলাম, সাদিয়া আপু। আমার ডাক শুনে পিছন ফিরে তাকালো। আমি ওদের কাছে গেলাম। কই যাও? চুপ। ছেলেটা কে রে? দেখতে তো খুব কিউট। সাদিয়া আপু তখন তার বান্ধবীর দিকে রাগি লোকে তাকালো। তোরা যা, আমি পরে তোদের সাথে কথা বলছি। সাদিয়া আপুর বান্ধবীরা আপুর চেহারা দেখে হাবভাব বুঝতে পারছে, তাই কিছু না বলে চলে গেল। এই ছেলে, তোমাকে দেখতে না খুব কিউট লাগছে। সাদিয়া আপু চত্বরে গিয়ে বসে পড়ল। মুন্না দুজন বসার মতো দূরত্ব রেখে বসলো। দুজনে চুপচাপ বসে আছে। এত রাগ কিসের কে জানে। আমি তো আজ আপনি করেও বলিনি, কিন্তু সাদিয়া আপুকে রাগি লুকে অনেক কিউট লাগে। আমি কিছুদিন ধরে লক্ষ্য করেছি সাদিয়া আপু রাগলে গাল দুটো লাল হয়ে যায়। আপু আজ এত রেগে কেন? চুপ। কি হলো বলছো না যে? আমি তো আজ আপনি করে বলিও নি, তাহলে রাগ করে আছো যে? তোর কি কেউ আসবে? আমার আবার কে আসবে? তাহলে মধ্যে যে এত বড় জায়গা ফাঁকা রেখে বসে আছিস কেন? আরে পাশে বসলে সবাই নেগেটিভ মাইন্ডে করবে, কিন্তু ভাববে না যে তুমি আমার আপু লাগো। সাদিয়া আপু মুন্নার কলার ধরে নিজের পাশে টেনে বসালো। আমি তোর কি লাগি ভালো করে বল। তুমি আমার সিনিয়র, সেই হিসেবে আপুই তো হওয়ার কথা। আরেকদিন যদি এই আবাল মার্কা কথা বলেছিস তাহলে তোর খবর করে দিব, বলদ কোথাকার। তখন সাদিয়া আপুর বান্ধবী কোথা থেকে এসে যেন পাশে বসলো। এবার সাদিয়া আপু যা করলো তা শুনলে আপনিও অবাক হবেন। সাদিয়া আপু রেগে আগুন হয়ে গেল। মুন্নার হাত ধরে নিজের পাশে বসালো। আয়শা, তুই এখানে? কেন, আসা যাবে না নাকি? আমি কি সেটা বলছি নাকি? আসলে একা একা ভালো লাগে না, তাই তোদের সাথে গল্প করতে চলে এলাম। ও, খুব ভালো করেছিস। ছেলেটা কে রে? দাঁড়া, পরিচয় করিয়ে দিই। মুন্না, এ হচ্ছে তোমার বড় আপু আয়েশা। আজ থেকে ওকে বড় বোনের মতো সম্মান দিবি, ঠিক আছে? আর আয়েশা, এ হচ্ছে মুন্না। আজ থেকে ওকে নিজের ভাইয়ের মতো দেখবি। কি বলছিস এসব? ঠিকই তো বললাম। মুন্না শুধু ওদের কথা শুনছে। তারপর আয়েশা সাদিয়া আপুকে সাইডে নিয়ে গেল। দুজনে কি যে কথা বলছে, কিন্তু দূর থেকে যা বুঝলো খুব ঝগড়া করছে। এক পর্যায়ে সাদিয়া আপু কি যেন বলল, আর আয়েশা আপু ওখান থেকে চলে গেল। তারপর আপু মুন্নার কাছে আসলো। এতক্ষণ লাগে আসতে? কি কথা বললা? সাদিয়া আপু কোনো কথা না বলে চুপচাপ পাশে বসে পড়ল। কি হলো, কিছু বলছো না যে? শোন, কাল থেকে তুই কলেজে আসবি না। আসবো না কেন? তাহলে আয়েশা তোর সাথে কথা বলতে পারবে না। কিন্তু কথা বললে কি সমস্যা? সমস্যা আছে, ওর সাথে কথা বলার কোনো দরকার নেই। আমি কথা না বললেই তো হলো, তাতে কলেজ না আসার কি হলো? সেটাও কথা, তুই আয়েশার সাথে কথা বলবি না, এমনকি কোনো মেয়ের সাথেই কথা বলবি না, ঠিক আছে? আর যদি দেখি তাহলে তোর একদিন কি আমার একদিন। কি বলবো ভেবে পাচ্ছি না। সাদিয়া আপুর এমন আচরণ নিয়ে মুন্না বেশ অবাক হয়েছে। কি হলো? কি কথা বল, মনে থাকবে তো? থাকবে। এই তো ভালো ছেলে, এখন ক্লাসে যা।
সাদিয়া আপু নিজের ক্লাসে গেল, মুন্না তার ক্লাসে চলে গেল। এভাবেই বেশ কয়েকদিন পার হয়ে গেল। সাদিয়া আপু মুন্নার জীবনটাকে নিজের মতো চালাতে শুরু করলো, যেমনটা কোনো আপনজন করে। এসব করার অধিকার মুন্না সাদিয়া আপুকে অনেক আগেই নিজের মন থেকে দিয়ে দিছে, কারণ মুন্না মনে মনে সাদিয়া আপুকে অনেকটা ভালোবেসে ফেলেছে। নিজের এই মনটাকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছি তার সাথে আমার যায় না, কিন্তু মনটা মানেনি, ছুটে গেছে তার কাছে। আমি জানি আমি যেদিন সাদিয়া আপুকে আমার ভালোবাসার কথা বলবো সেদিন হয়তো সব শেষ হয়ে যাবে, আর আমি সেটা চাই না। তাই আমি তাকে নীরবে ভালোবেসে যাব, কখনো তার কাছে নিজের ভালোবাসার দাবি নিয়ে যাব না। হয়তো শেষে আমার ভালোবাসাটা এক কোণে পড়ে রয়ে যাবে। কথাগুলো ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে গেল। কিরে, মন খারাপ করে এইভাবে বসে আছিস কেন? কই না তো, মিথ্যা বলবি না। তেমন কিছু না আপু। আচ্ছা বাদ দে, আয় তোর সাথে একজনকে পরিচয় করিয়ে দেই। মুন্না সাদিয়া আপুর সাথে গেল। সাদিয়া আপু কাকে যেন ফোন দিয়ে ডাকলো। একটু পর একটা ছেলে বাইক নিয়ে আসলো। মুন্না, এ হলো রনি, আমার কাজিন। আর রনি, এ হলো মুন্না। হাই, কেমন আছেন? হ্যালো, তুমি তাহলে রিয়াদ? আপনি আমাকে চিনেন? আরে না, কিন্তু সাদিয়ার মুখে তোমার কথা অনেক শুনেছি। এই বয়সে তুমি একাই চলাফেরা করো, এটা অনেক ভালো ব্যাপার, সবাই পারে না। আমার আব্বু একটা কথা বলতেন, পাশে যখন কেউ থাকবে না তখন নিজেই উঠে দাঁড়াতে হয়। উঠে দাঁড়ানোর সময় কাউকে পাশে পাবি না, তাই নিজে নিজে চলতে শিখতে হবে। আর আমি একাই চলতে শিখে গেছি, সামনের দিনগুলোতেও একাই হয়তো থাকতে শিখে যাব। কথাটা বলার পর সাদিয়া আপু মুন্নার দিকে তাকালো। তারপর তিনজনে বসে অনেক কথা বলল। সাদিয়া আপু রনির বাইকে করে বাসায় চলে গেল, আর মুন্না তার বাসায় চলে আসলো। রনি নাকি এখন থেকে তাদের কলেজেই পড়বে। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে বেরিয়ে পড়ল মুন্না। কলেজে ঢোকার আগে চায়ের দোকানে গিয়ে 1 কাপ চা অর্ডার দিল মুন্না। চা আস্তে আস্তে একটা সিগারেট কিনে ধরালো। এর মধ্যে সাদিয়া আপুর ফোন। হ্যালো। কই তুই? এই তো যাচ্ছি। তাড়াতাড়ি আয়। চা আর সিগারেট খেয়ে কলেজে গেল মুন্না। সাদিয়া আপু মাঠের এক কোণে বসে আছে। আমি সাদিয়া আপুর থেকে একটু দূরে গিয়ে বসলাম। সাদিয়া আপু আমার কাছে চেপে আসলো। আমি চুপচাপ আছি। তোকে কতবার বলেছি সিগারেট খাস না? তুমি হয়তো একদিন চলে যাবে, কিন্তু এইটাই হয়তো আমার পাশে থেকে যাবে। মুন্নার কথাটা শুনতে পেয়ে কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তুই কি কিছুই বুঝিস না? কেন, কি আবার বুঝলাম না? কিছু না। সাদিয়া আপু মন খারাপ করে বসে রইল। মুন্না চুপচাপ তার মায়াবী মুখটা দেখতে লাগলো। তারপর আপু উঠে কিছু না বলে চলে যেতে লাগলো। মুন্না পিছন থেকে ডাক দিল, কিন্তু শুনলো না। নিজের গাড়িতে গিয়ে বসলো। মুন্না গাড়ির সাইডে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে গাড়ির গ্লাস খুললো। চোখ দুটো লাল হয়ে আছে। ওর বাসায় নামিয়ে দেই। আমি উঠে বসলাম। সাদিয়া আপু আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। অন্যদিন আসার সময় হাজারটা কথা বলবে, কিন্তু আজ একটাও কথা বলল না। এরপর কাজের চাপে 1 সপ্তাহ কলেজে যাওয়া হলো না। 1 সপ্তাহ পর কলেজে গিয়ে দেখলাম সাদিয়া আপু আর রনি বসে আছে। দুজনে বসে আছে আর আপু হেসে হেসে কথা বলছে। আজ সাদিয়া আপু কলেজে আসলো, তবু একবার ফোন দিল না। খুব অবাক হলাম। এই কয়দিন অনেকবার দেখা করতে বলেছে, কিন্তু এই 1 সপ্তাহে প্রায় সারা দিন ল্যাপটপ নিয়ে বসে থাকতে হয়েছে। অনেক বড় একটা ক্লায়েন্ট পাওয়ায় কাজ অনেক বেশি ছিল। আমি ভাবলাম হয়তো ভাবছে আমি কলেজে আসবো না, তবু একটা ফোন দিতে পারতো। আমি ওদের না দেখার ভান করে ক্লাসে যেতে লাগলাম। তখন পিছন থেকে সাদিয়া আপু ডাক দিল। আমি ওদের কাছে গেলাম। কেমন আছিস? ভালো আপু, তুমি? ভালো, বস। এখানে ওদের থেকে একটু দূরত্ব বজায় রেখে বসলো মুন্না। ওরা দুজনে কথা বলছে। মুন্না চুপচাপ ফোন টিপতেছে। এর মাঝে সাদিয়া আপু মুন্নার সাথে একটা কথাও বলেনি। ব্যাপারটা খুব খারাপ লাগলো। অন্যদিন কলেজে না আসলে ডেকে এনে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আর আজ পাশে বসে আছে, তাও মুখ ফুটে একটা কথাও বলছে না। 1 সপ্তাহে এতটা বদল! তোমরা একটু কথা বলো, আমি স্যারের সাথে কথা বলে আসি। সাদিয়া আপু উঠে চলে গেল। জানো মুন্না, সাদিয়ার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। মানে বুঝলাম না। তুমি জানো না, সাদিয়া আর আমার বিয়ে ঠিক হয়ে আছে।
আমাদের পরীক্ষা শেষ হলেই বিয়ে দেওয়া হবে। রনির কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো, চোখ মুখ অন্ধকার হয়ে গেল। জানতাম এমন কিছু হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে তা বুঝতে পারিনি। খুব খারাপ লাগছিল, কি করব বুঝতে পারছি না। এক নিমিষে মনে হয় সব শেষ হয়ে গেল। মনে হয় রনির কথাগুলো কোনো স্বপ্ন। কি হলো মুন্না, তুমি ঠিক আছো তো? এমন অস্থির লাগছে কেন তোমাকে? কই, আমি তো ঠিক আছি। না, মনে হচ্ছে খুব অস্থির হয়ে আছো। আসলে বাসায় যেতে হবে তাড়াতাড়ি, তাই একটু তাড়াহুড়োয় আছি। ও আচ্ছা। আচ্ছা, আমি চলে যাই। সাদিয়া আপু আসলে বলে দিয়েন আমি চলে গেছি। এখনই চলে যাবে? সাদিয়া আসুক, তারপর না হয় যেও। না, একটা বড় ক্লায়েন্ট নক দেওয়ার কথা আছে, আমাকে যেতেই হবে। আচ্ছা, তাহলে যাও। মুন্না ওখান থেকে বাসায় চলে আসলো। বাসায় এসে আব্বু আম্মুর ছবিটা হাতে নিয়ে বসে পড়লো। খুব মিস করছে তাদেরকে আজ। কেন তোমরা আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে? আমার মতো অভাগা হয়তো খুব কমই আছে। ভালোবাসার মানুষগুলো সব একে একে ছেড়ে চলে যায়। প্রথমে তোমরা চলে গেলে, এখন সাদিয়া আপু। আম্মু জানো, আমি না সাদিয়া আপুকে খুব ভালোবাসি। সাদিয়া আপুর সাথে থাকলে তোমার কথা খুব মনে পড়ে। সাদিয়া আপু একদম তোমার মতো শাসন করে। তুমি যেমন আমাকে খাইয়ে দিতে, সাদিয়া আপুও আমাকে মাঝে মাঝে খাইয়ে দিত। কোনো ভুল করলে বকা দিত। তুমি যেমন আমাকে একা করে ছেড়ে গেলে, সেও চলে যাবে একদিন। কিন্তু আম্মু জানো কি, আমি না ওকে ভুলতে পারবো না। তোমাদের যেমন আমি কোনো দিন ভুলতে পারবো না, তেমনি তাকেও আমি কোনো দিন ভুলতে পারবো না। আমি কি করব তোমরাই বলো। খুব কষ্ট হচ্ছে আমার, বুকের ভেতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। শুধু তার কথাই মনে পড়ছে। মুন্না তার আম্মু আব্বুর ছবি জড়িয়ে ধরে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে ঘুম ভাঙল। ঘুম ভাঙার পরে মনে হলো ঘটে যাওয়া ঘটনাগুলো স্বপ্ন ছিল, কিন্তু পরে বুঝতে পারলো কিছুই মিথ্যে না। শুধু আজ তার ভালোবাসাটা মিথ্যে হয়ে গেল, চাপা পড়ে গেল কষ্টের ভাঁজে। ঘুম থেকে উঠে যখন বুঝতে পারেন যে প্রিয় মানুষটা আর আপনার জীবনের অংশ হবে না, তখন যন্ত্রণার সীমানা থাকে না। তখন ইচ্ছে করে হয়তো আর ঘুম হয় না। সিগারেটের প্যাকেটটা নিয়ে জানালার পাশে গিয়ে বসলো মুন্না। আজ চাঁদের আলোটাও কেমন যেন ফ্যাকাশে মনে হচ্ছে। যে করেই হোক এই কষ্ট থেকে তাকে সামলে উঠতে হবে। জীবনে অনেক কষ্ট পেয়েছে, আর কষ্ট নিতে পারবে না। সিগারেট ধরিয়ে বসে রইল। এক সময় লক্ষ্য করলাম সিগারেটের ফিল্টারটা ভিজে গেছে। তারপর চোখে হাত দিয়ে দেখে চোখ দিয়ে পানি পড়ছে, হাতটা কাঁপছে। জোরে জোরে কান্না করতে লাগলো। আম্মু বলতো কান্না করলে বুকটা হালকা লাগে, আজ খুব একা লাগছে। সারা রাত কান্না করলো। কিছুটা হলেও বুঝতে পারলো যে দুনিয়ায় কেউ কারো নয়, একা থাকাটাই ভালো। যত কারো প্রতি মায়া বাড়াবেন তত কষ্ট পেতে হবে। রিয়েল লাইফেও আমি এটাই ভাবি। প্রায় এক সপ্তাহ লাগলো সাদিয়া আপুর মায়াটা কিছুটা কাটিয়ে উঠতে। তারপরেও তার সামনে গেলে নিজেকে আটকে রাখতে পারবো কি না জানি না। তাই আর কলেজে যাব না ঠিক করলাম। এভাবে 10 দিন কেটে গেল। ফোনটাও অফ করে রেখে দিছি যাতে কেউ ফোন দিতে না পারে। এখনও রাতে ঘুমাতে পারি না, তাই ঘুমের ওষুধ কিনে রাখছি। ঘুমের ওষুধ খেয়ে রাতটা পার হয়ে যায়। আর দিনের বেলা সিগারেট তো আছেই। এই 10 দিনের সিগারেট খাওয়াটা একটু বেড়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে একটা সিগারেট ধরিয়ে সেটা শেষ করে ব্রাশ করে বাইরে বের হলাম। নাস্তা করে বাসায় গেলাম, গিয়ে কাজ করতে লাগলাম। এই 10 দিনে কাজ একদম করা হয়নি। নিজের 1 বছর চলার মতো যথেষ্ট টাকা আছে। আর আব্বু আম্মু চলে যাওয়ার আগে যা রেখে গেছে তাতে আমার সারা জীবন চলে যাবে। তারপরেও ফ্রিল্যান্সিং করি। সিগারেট খেতে খেতে কাজ করতে লাগলাম। একটু পর দরজার বেল কে যেন বাজালো। দরজা খুলে দিতেই সামনে দেখে সাদিয়া আপু দাঁড়িয়ে। হাত উঠালো মারার জন্য, তারপর কি যেন ভেবে হাতটা নামিয়ে নিল। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। কেমন আছিস? ভালো আপু, তুমি? ভালো। কেমন শুকিয়ে গেছিস? খাওয়া দাওয়া করিস না? আসলে কাজের চাপে খাওয়ার কথা মনেই থাকে না। ও, আমি তো ভাবছিলাম। কি ভাবছিলা? কিছু না, ভেতরে আসতে বলবি না? হ্যাঁ, আসো। সাদিয়া আপু ভিতরে এসে চারিদিকে তাকালো। এটা বাসা নাকি সিগারেটের দোকান? যেখানে সেখানে সিগারেটের প্যাকেট, আর এত গন্ধ কেন? আসলে অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি তো। ও, আজকেই এগুলো সাফ করব, চল।
কি বলছো আপু? তোমার হবু বর দেখলে আমাকে মেরে ফেলবে। হবু বর মানে? রনি ভাই আমাকে সব বলেছেন, তোমাদের বিয়ে ঠিক হয়ে আছে। তুই কথাটা শুনে খুব খুশি হয়েছিস না? অবশ্যই, কাজের চাপে তোমাকে শুভেচ্ছা জানানোর কথা তো মনেই নেই, এখন বলছি অনেক অনেক শুভেচ্ছা। রনি ভাইয়ের মতো একজন মানুষ জীবন সাথী হিসেবে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। হুম, চল আমার সাথে আজ কলেজে যাবি। আমি কলেজে গিয়ে কী করব? কলেজে গিয়ে আমার কেউ নেই, কার সাথে আড্ডা দিব বলো? কেউ নেই। আমার জানা মতে তো কেউ নেই। তুমি যাও, রনি ভাই হয়তো তোমার জন্য অপেক্ষা করে আছে কলেজে, দেরি করে গেলে হয়তো অভিমান করতে পারে। মুন্নার কথাটা শুনে সাদিয়া আপুর মুখটা শুকিয়ে গেল। কিছু না বলেই চলে গেল। মুন্না একটা সিগারেট ধরিয়ে ওখানে বসে পড়ল। মাথাটা খুব ব্যথা করতেছে তার। সন্ধ্যার দিকে ব্রিজে গিয়ে বসলাম। ব্রিজের রেলিংয়ে বসে আছি, তখন সামনের দিক থেকে কেউ একজন ডাক দিল। গাড়ি চলাচল করায় ভালোভাবে দেখতে পারছিলাম না। গাড়িগুলো সরে যাওয়ার পর দেখলাম একটা মেয়ে আমার দিকে আসছে। কেমন আছো? ভালো, কিন্তু আপনাকে চিনলাম না। কিন্তু আমি তোমাকে চিনি। কেমন করে? তুমি আমার ক্লাসমেট, তোমাকে চিনবো না? ও, কিন্তু আমি আপনাকে চিনলাম না। আমি দিশা। ও, কলেজে আসো না কেন আর? ভালো লাগে না। কাল থেকে আসবে, মনে থাকে যেন। দেখি। দেখি না, আসতেই হবে। তোমার নাম্বারটা দাও তো। কেন? দিতে বলেছি, দাও। ফোন বের করার সাথে সাথে সাদিয়া আপুর ফোন। হ্যালো। কই তুই? ব্রিজের উপরে বসে আছি। কেন? দরকার আছে, ওখানেই থাক, আমি আসছি। বলে সাদিয়া আপু ফোনটা কেটে দিল। তারপর দিশাকে নাম্বার দিয়ে ওর সাথে কথা বলছিল মুন্না। কথা বলার ইচ্ছে করছিল না, কিন্তু মুখের উপর কেমন করে চলে যেতে বলি। নিজে থেকে কথা বলতে এসেছে, চলে যেতে বললে ওর সম্মানে লাগবে, কিন্তু কথা বলতে খুব বিরক্ত লাগছিল। হঠাৎ সাদিয়া আপুর গাড়ি এসে দাঁড়ালো। সাদিয়া আপু বাইরে বেরিয়ে আসলো। আমাকে দিশার সাথে দেখে মুখের ভাব বদলে গেল। আমার কাছে এসে বলল, চল, দরকার আছে। তো দাঁড়াও একটু। মুন্না দিশার সাথে আরেকটা কথা বলার আগেই সাদিয়া আপু তাকে টেনে গাড়ির ভিতর বসালো আর গাড়ি চালাতে লাগলো। কেনা বলছি কোনো মেয়ের সাথে কথা বলবি না। আমি বলিনি, আর ও নিজে থেকে কথা বলতে এসেছিল। তারপরেও তুই কথা বলবি না। সাদিয়া আপুর কাছেই আসলে কেমন যেন দুর্বলতা কাজ করে। কোথায় যাচ্ছি আমরা? মার্কেটে যাব। কেন? কাল আমার জন্মদিন, তাই ড্রেস কিনবো, আর তুই সেটা পছন্দ করে দিবি। আমি পছন্দ করে দিব কেন? তোমার হবু বর পছন্দ করে দিবে। খোটা মারা কথা গেল না তোর। খোটা মারার কথা আবার কখন বললাম? যেটা সত্যি সেটাই বললাম। সাদিয়া আপু আর কোনো কথা বলল না। মার্কেটে গিয়ে সাদিয়া আপু ড্রেস দেখতে লাগলো। একটা নীল কালারের ড্রেস দেখে খুব পছন্দ হলো। সাদিয়া আপু হয়তো সেটা লক্ষ্য করলো, তাই ড্রেসটা কিনলো। সাদিয়া আপু বিল দিতে দিতে মুন্না একজোড়া পায়েল আরেক জোড়া ঝুমকো কিনলো। তারপর সেগুলো চুপ করে সাদিয়া আপুর ব্যাগে রেখে দিল। সাদিয়া আপু মুন্নাকে বাসার সামনে নামিয়ে দিল। মুন্না বাসার ভিতরে ঢুকতে যাবে, তখনই আবার ডাক দিল। মুন্না সাদিয়া আপুর কাছে গেল। শোন, কাল আমি কলেজে যাব না, কিন্তু সন্ধ্যায় তোকে নিয়ে রনি আসবে। তখন ওর সাথে আমার বাসায় চলে আসবি, আর তুই না আসলে কাল সত্যি তোর কপালে মায়ের পড়বে। কথাটা বলার পরেই সাদিয়া আপু চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কলেজে গেল না মুন্না। গিফট তো সাদিয়া আপুকে দিয়েই রেখেছি, তাই যাওয়ার কোনো প্রয়োজন মনে হয় না। আর আমি ওর কাছে গিয়ে মায়া বাড়াতে চাই না। যতটা সম্ভব দূরে থাকতে হবে। আমি জানি সাদিয়া আপু গাড়ি পাঠাবে আমাকে নেওয়ার জন্য, কিন্তু আমি যাব না। তাই সন্ধ্যা লাগতেই বাইরের থেকে গেট লাগিয়ে দিয়ে পিছনের একটা ছোট দরজা আছে, ওটা দিয়ে বাসায় ঢুকলাম, যাতে যে কেউ আসলে বুঝতে না পারে আমি বাসায় আছি। সকাল 10টার দিকে বাড়ির সামনে গাড়ির আওয়াজ পেলাম। আমার ঘরের লাইট সব সময় বন্ধই থাকে। অন্ধকার কেন জানি খুব ভালো লাগে। তার কারণ আজও জানি না, অন্ধকারে আলাদা একটা অনুভূতি আছে। জানালা দিয়ে দেখলাম রনি গাড়ি থেকে নামলো, তারপর বাসার দিকে তাকালো। তালা ঝুলানো দেখে গাড়ি নিয়ে চলে গেল। ফোনটাও অফ করে রেখেছি, যাতে কেউ ফোন দিতে না পারে। বিছানায় গিয়ে কানে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনতে লাগলাম।
সাদিয়া আপু মনে হয় রনির সাথে জন্মদিনে খুব মজা করছে, করবেই না কেন? কয়েক মাস পর তাদের বিয়ে, কেন যে আমি সাদিয়া আপুকে ভালোবাসতে গেলাম। খুব ঘুম পাচ্ছিল, তখনই আবার গাড়ির আওয়াজ পেলাম। জানালার কাছে গিয়ে দেখি সাদিয়া আপু গাড়ি থেকে বের হয়ে আসলো। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে সাদিয়া আপুকে স্পষ্ট দেখা যাচ্ছে। নীল ড্রেসে একদম পরীর মতো লাগছিল, কিন্তু এই পরী তো ধরাছোঁয়ার বাইরে। সাদিয়া আপু ফোন হাতে নিয়ে ফোন দিতে লাগলো, হয়তোবা আমাকে ফোন দিচ্ছিল। কিছুক্ষণ পর ফোনটা রাস্তায় জোরে ছুঁড়ে মারল, তারপর গাড়ি করে চলে গেল। আমি গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন কলেজে গেলাম। কেন জানি আজ কলেজে যাওয়ার খুব ইচ্ছে করলো। কলেজে ঢুকতেই দিশার সাথে দেখা। কেমন আছো? ভালো, তুমি? ভালো। কাল কলেজে আসতে বললাম, আর আজ আসছো? আসলে কাল একটু কাজ ছিল, তাই আসতে পারিনি। ও, তা ফোনটা অফ কেন? চার্জ ছিল না, আর চার্জে দেওয়ার কথা মনেও ছিল না। দিশার সাথে কথা বলতে বলতে সাদিয়া আপু গাড়ি চলে আসলো। মুন্না দিশার সাথে কথা বলে মাঠের এক কোণে গিয়ে ফোন টিপতে লাগলো। হঠাৎ কারো ছায়া মুন্নার উপর পড়লো। তাকিয়ে দেখলো সাদিয়া আপু। মুন্না উঠে দাঁড়ালো। আপু, তুমি কখন আসলে? কাল কই ছিলি? ল্যাপটপটা সার্ভিসিং করতে গিয়েছিলাম, আসতে আসতে দেরি হয়ে যায়। মিথ্যা কথা বলবি না। তুই মনে করিস আমি তোকে জানলার কাছে দেখিনি? আমি চুপ হয়ে আছি। তুই আমার সাথে এমনটা করলি? কত আশা নিয়ে বসেছিলাম আমি তোর জন্য। আজ থেকে তুই আমার সাথে কোনো কথা বলবি না। সেটাই হয়তো ঠিক হবে। আপনার সাথে কথা বললে হয়তো আপনার হবু বর খারাপ মনে করতে পারে, আর আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে। তাই আমার মতো একটা বখাটে খারাপ ছেলের সাথে না মেশাই ভালো। সাদিয়া আপু কিছু বলছে না। সাদিয়া আপুর চোখের দিকে তাকিয়ে মুন্না দেখলো চোখ দিয়ে পানি বয়ে পড়ছে। কারণটা এখনো অজানা। সাদিয়া আপু আর কিছু না বলে চলে গেল। আমি আর ওখানে না থেকে বাসায় চলে আসলাম। আবারও আগের মতো হয়ে গেলাম। সেই কলেজে গিয়ে আগের মতো সিগারেট খাওয়া, কারো পরোয়া না করা, একা চলা, কোনো মায়ায় না জড়ানো। 3 দিন পর মাঠের কোনায় বসে নোট করছিলাম, সাথে একটা সিগারেট খাচ্ছিলাম। তখন দেখলাম সাদিয়া আপুর গাড়ি এসে মাঠের মাঝখানে দাঁড়ালো। সাদিয়া আপু গাড়ি থেকে বেরিয়ে আসলো। হয়তো আমাকে দেখতে পারিনি। আমি নিজের মতো নোট করতে লাগলাম। কিছুক্ষণ পর সামনের দিকে তাকিয়ে দেখি সাদিয়া আপু আমার দিকে তাকিয়ে আছে। চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ। সাদিয়া আপুকে দেখে একবার সিগারেটটা ফেলে দিতে চাইলাম, কিন্তু কি যে মনে হলো, ফেলে না দিয়ে মাথাটা নিচু করে নোট করতে লাগলাম। সাদিয়া আপু সেখান থেকে চলে গেল। আমি একটু পর বাসায় চলে আসলাম। এরপর প্রতিদিন কলেজে গেলাম সাদিয়া আপুকে একটু আড়াল থেকে দেখার জন্য। প্রতিদিন নিজের মনকে বলি কাল আর যাব না, কিন্তু পরের দিন ঠিকই কলেজে চলে যাই। সাদিয়া আপু কলেজে আসে, চুপচাপ মনমরা হয়ে বসে থাকে। রনিকে দেখি তার সাথে বসে থাকতে। প্রতিদিন কলেজে গেলে দিশা মেয়েটা কথা বলতে আসবে। সাদিয়া আপু মাঝে মাঝে আমার সাথে ওকে কথা বলতে দেখে তাকিয়ে থাকে। হয়তো মেয়েটাকে আমার সাথে কথা বলতে নিষেধ করতে চাই। আমি খারাপ হয়তো, সেই জন্য আমিও যতটা সম্ভব দিশার থেকে দূরে থাকি। এভাবে 20 দিন কেটে গেল। আজ 5 দিন হলো আর কলেজে যাই না। আজ কলেজে যেতে কেন জানি খুব মন চাইলো। ব্যাগটা নিয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে চোখ দুটো কাকে জানি খুঁজছিল, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না। থ্রিলিং সময়। কলেজের চত্বরে বসেছিল মুন্না। একটু পর একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে এসে চারিদিকে দেখতে লাগলো, তারপর মুন্নাকে দেখে তার দিকে আসতে লাগলো। বুকের ভেতরটা কেমন যেন করছিল, মনে হচ্ছিল দৌড় দিয়ে পালিয়ে যাই, কিন্তু আমি তো কোনো দোষ করিনি, তাই চুপচাপ বসে রইলাম। পুলিশ অফিসারটি আমার কাছে আসলো। তোমার নাম মুন্না? জি স্যার। তোমাকে আমার সাথে যেতে হবে, চলো। কিন্তু কেন? আর আপনি কে? আমি সাদিয়ার ভাইয়া। ও, কিন্তু কেন যাব? গেলেই বুঝতে পারবে। কিন্তু কোথায়? আমাদের বাসায়। আচ্ছা চলুন। সাদিয়া আপুকে দেখার খুব ইচ্ছে করছিল, আর মনে মনে খুব ভয় হচ্ছিল। সাদিয়া আপু কি এমন করলো যে সাদিয়া আপুর ভাই আমাকে তাদের বাসায় নিয়ে যাচ্ছে?
কিছুক্ষণ পর সাদিয়া আপুদের বাসায় গিয়ে পৌঁছালো তারা। বাসার ভিতরে গেল, সাদিয়া আপুর ভাইয়া মুন্নাকে বসতে বলে কোথায় যেন গেল। মুন্না সোফায় বসে রইল। কিছুক্ষণ পর দুইজন মহিলা আসলেন। একটু পর সাদিয়া আপুর ভাইয়া আর একজন লোক উপর থেকে নেমে আসলেন। হয়তো মহিলাদের মধ্যে একজন সাদিয়া আপুর মা আর আরেকজন ভাবি, আর সাদিয়া আপুর ভাইয়ের সাথে লোকটি হয়তো তার বাবা। সবাই মুন্নার সামনে বসলো। মুন্না ভয়ে কুকড়ে মুখড়ে যাচ্ছিল। তুমি তাহলে মুন্না? জি, কিন্তু আপনারা আমাকে চিনেন কেমন করে? সাদিয়া বলিস, এমনকি তোমার ব্যাপারে সব জানি আমরা। তুমি কি জানো যেদিন তুমি সাদিয়ার বার্থডেতে আসোনি সেদিনও বাসার সব জিনিসপত্র ভেঙে ফেলে? এত রাগ? তোমার কথাও প্রত্যেক দিন আমার কাছে এসে বলতো। আমার মেয়েটা জীবনে যা কিছু চেয়েছে তা এনে দিয়েছি, কিন্তু শেষমেশ যা চাইলো তা আমার এনে দেওয়ার ক্ষমতা নেই। কি চেয়েছে আপু? শুধু তোমাকে চেয়েছে। আমাকে মানে? তোমাকে। আমার মেয়েটা যে তোমাকে পাগলের মতো ভালোবাসে। ও যখন আমাকে এসে বলল ও তোমাকে ভালোবাসে, তখন ওর চোখে মুখে খুশি দেখে আমি বেশ অবাক হই, কারণ আমি এতটা খুশি ওকে কখনোই দেখিনি। তোমার সাথে কিছুদিন আগে ঝগড়া হওয়ায় বাসায় এসে কান্নাকাটি করে, ভালো মতো খাওয়া দাওয়া করে না, শুধু বলে মুন্নাকে এনে দাও, দয়া করে আমাদের ফিরিয়ে দিও না, আমার মেয়েটা তোমাকে ছাড়া যে মরে যাবে। আরে কি করছেন আপনি? আপনি আমার গুরুজন, আপনার মাথা নত করা শোভা পায় না। কিন্তু আমার মতো একটা অনাথ ছেলের কাছে আপনার মেয়ে দিবেন আরেকবার ভেবে দেখুন। আমার মেয়ের খুশিতেই আমার খুশি। আচ্ছা, আপনারা যা ভালো বোঝেন, কিন্তু সাদিয়া আপু কোথায়? উপরে আছে, যাও, প্রথম রুমটাই ওর। মুন্না সাদিয়া আপু রুমে গেল। দরজা খোলাই আছে কিন্তু জানালা সব বন্ধ। ঘরের ভিতরটা কেমন অন্ধকার হয়ে আছে। সাদিয়া আপু ঘুমিয়ে আছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, সারা রাত হয়তো ঘুমায় না। মুন্না চুপচাপ গিয়ে সাদিয়া আপুর পাশে শুয়ে পড়ল। একটু পর সাদিয়া আপুর ঘুম ভেঙে গেল। মুন্নার দিকে একভাবে তাকিয়ে আছে, কিছু বলতে যাবে তার আগেই সাদিয়া আপুর গোলাপি ঠোঁট দুটোর সাথে মুন্না তার ঠোঁট এক করে দিল। সাদিয়া আপু ছটফট করতে লাগলো, কিন্তু মুন্না ছাড়বার পাত্র নয়। কিছুক্ষণ পর সাদিয়া আপু চুপচাপ হয়ে গেল। তখন সাদিয়া আপুকে ছেড়ে দিল। সাদিয়া আপুকে ছেড়ে দেওয়ার সাথে সাথে, তোর সাহস কেমন করে হয় আমাকে কিস করার? আর তুই এখানে কি করছিস? চুপ। কি হলো, কথা বলছিস না কেন? এখানে কি করছিস? আমার বউয়ের কাছে আমি আছি, তাতে কার কি? বউ মানে? বউ মানে বউ। আমি কারো বউ না। ও, তাহলে তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? না, আমি রনিকে ভালোবাসি। কি মেয়েরে বাবা, এত রাগ আর অভিমান? ও আচ্ছা, ঠিক আছে। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি যখন আমাকে ভালোই বাসো না, তাহলে কি আর করার? আমি তাহলে দিশার কাছে যাই। মেয়েটা কি ভালো রাগ করে না? প্রতিদিন একটা করে কিস দেয়। কি বললি? দিশা তোকে কিস দেয়? এত বড় সাহস ওর? তুমি রাগ করছো কেন? তুমি তো আমাকে ভালোই বাসো না। সাদিয়া আপু মুন্নার চোখের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। তারপর উল্টো দিক হয়ে শুয়ে পড়লো। মুন্না পিছন থেকে তাকে জড়িয়ে ধরলো। এতে সাদিয়া আপু নিজেকে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এত রাগ কোথা থেকে আসে তোমার? হ্যাঁ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তোমার আব্বু আর ভাইয়া আমাকে সব বলেছে, বুঝলা? ঢং করে আর লাভ নাই। এরপর মুন্না সাদিয়া আপুকে ছেড়ে দিল। কি হলো, কথা বলবা না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সাদিয়া আপু মুন্নার দিকে ঘুরে তাকে জড়িয়ে ধরলো। খুব ভালোবাসি তোকে, নিজের থেকেও বেশি। কেন বুঝিস না তুই? তুমি তো আমাকে বলছিলা তোমার আর রনির বিয়ে ঠিক হয়ে গেছে। সেটা তো তোর মুখ থেকে শোনার জন্য যে তুইও আমাকে ভালোবাসিস। ওটা শুধু একটা নাটক ছিল। জানো, যেদিন রনি আমাকে বলল যে তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, সেদিন মনে হচ্ছিল সারা জীবনের জন্য কিছু একটা হারিয়ে যাচ্ছে। খুব কষ্ট হয়েছিল সেদিন। তাহলে বললি না কেন? যদি তুমি ছেড়ে চলে যেতে। সাদিয়া আপু মুন্নাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। কোনোদিন তোকে যেতে দেব না, তুই চাইলেও না। ও তাই বুঝি? তাই। আব্বু কি বলল? তোমার আমার বিয়ে ঠিক করে ফেলেছে। সত্যি? এখন একটা কিস দাও না, বিয়ের পর দিব। ঠিক আছে, আমি দিশার কাছে যাই। ওর ঠোঁট দুটো কি মিষ্টি। কি বললি? দিশা তোকে কিস করেছে? কই কিস করতে বল? কই আবার, আমার ঠোঁটে। আর সাদিয়া আপু তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। অনেকক্ষণ পর ছেড়ে দিল। তোর ঠোঁটে শুধু আমার ছোঁয়া থাকবে, আর কারো না। আর ওই মেয়েকে আজ আমি জেলে দিব। আরে আরে কি করছো? আমি তো মিথ্যা বলছি, দিশার সাথে আমার কিছুই হয়নি।
কুত্তা বাদর আমাকে কষ্ট দিয়ে খুব ভালো লাগে তোর, তাই না? আরে আপু, আমি আবার কি করলাম? আপু কাকে বললি? সরি সরি সরি, আর বলবো না। মনে থাকে যেন। এখন উঠো, খাওয়া দাওয়া তো মনে হয় করো না। শরীরের কি অবস্থা করেছো? হ্যাঁ না, উঠবো না, এভাবেই শুয়ে থাকবো। আচ্ছা, তুমি শুয়ে থাকো, আমি নিচ থেকে খাবার নিয়ে আসছি। লাগবে না, চুপচাপ শুয়ে থাক। সাদিয়া মুন্নাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর মুন্না পুরোনো কথাগুলো মনে করে হাসতেছে। কি থেকে কি হয়ে গেল, সময় বড় অদ্ভুত। কার কপালে কি লেখা আছে কেউ বলতে পারে না। আর কতক্ষণ শুয়ে থাকবো? এবার তো উঠো। বললাম তো উঠবো না। আমি সাদিয়া আপুকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম, তারপর সাদিয়া আপুকে কোলে তুলে নিয়ে নিচে নিয়ে আসলাম। কেউ দেখার আগে নামিয়ে দিলাম। কিছু খেয়ে নাও। পারবো না খেতে, খাইয়ে দাও। আচ্ছা দাঁড়াও, আমি সাদিয়া আপুর আম্মুকে ডাক দিলাম, একটু পর তিনি আসলেন, তারপর খাবার বেড়ে দিলেন। সাদিয়া আপু রুমে চলে গেছে, আমি খাবার নিয়ে রুমে আসলাম। সাদিয়া আপু বসে আছে। কি হলো, চলে আসলে যে? এমনি খাইয়ে দাও। মুন্না সাদিয়া আপুকে খাইয়ে দিল। খাওয়া শেষ করে সাদিয়া আপুকে নিয়ে বাইরে ঘুরতে বের হলো। আজ সে খুব খুশি, কিন্তু আব্বু আম্মু থাকলে আরও ভালো হতো। সন্ধ্যায় সাদিয়া আপুকে বাসায় রেখে চলে আসলো মুন্না। পরের দিন সকালে সাদিয়া আপু ফোন দিয়ে তাদের বাসায় ডাকলো। যাওয়ার পর দেখে সবাই বসে আছে। মুন্না, সাদিয়া চাইছে তোমাদের বিয়েটা কালকেই হোক। কিন্তু আঙ্কেল এত তাড়াতাড়ি? আর আমি তো এখনো পড়ালেখা করি। সেটা আমিও ওকে বললাম, আগে তুমি পাস করো, একটা চাকরি করো, কিন্তু ও কিছুতেই মানতে চাচ্ছে না। আঙ্কেল, এটা নয় যে সাদিয়া আপুকে বিয়ে করার পর আমি তাকে ভালোভাবে রাখতে পারবো না। আমার আব্বু আম্মু যা রেখে গেছে তাতে আমি সারা জীবন বসে খেলেও শেষ হবে না, কিন্তু আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। তখন সাদিয়া আপু সাইডে রাখা ফুলদানিটা ছুঁড়ে মারলো দেওয়ালে। আমি যখন বলছি কাল বিয়ে হবে, তার মানে কালকেই বিয়ে হবে। আর বিয়ে না হলে আমি কিছু একটা করে ফেলবো, আর তার দায় তোমরা হবে। কথাটা বলেই সাদিয়া আপু উপরে চলে গেল। সবাই চুপচাপ হয়ে গেল। আচ্ছা আঙ্কেল, আপনি বিয়ের ব্যবস্থা করুন। তুমি কি পারবে বাবা আমার পাগলি মেয়েটাকে দেখে রাখতে? তোমার কাছে আমরা সারা জীবন ঋণী হয়ে থাকবো। মুন্না উপরে চলে আসলো। তারপর সাদিয়া আপু রুমে গিয়ে দেখে সাদিয়া আপু ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। মুন্না সাদিয়া আপুকে পিছন থেকে জড়িয়ে ধরলো। সাদিয়া আপু নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু পারলো না। মুন্না সাদিয়া আপুর কানে একটা আলতো করে কামড় দিল। সাদিয়া আপু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। মুন্না সাদিয়া আপুকে টান দিয়ে নিজের কাছে আনলো। এত রাগ কোথা থেকে আসে শুনি? কথা বলবি না, সরে যা। কেন, আবার কি করলাম? তখন বিয়ে করতে রাজি হচ্ছিলিস না কেন? এত তাড়াতাড়ি বিয়ে করে কি হবে? লাগবে না তোকে, দূরে যা তুই। পরে তো বললাম বিয়ের আয়োজন করতে। লাগবে না বিয়ে করতে, করবো না আমি বিয়ে। আমি তো করব। বিয়ে না করলে বউয়ের আদর পাবো কেমন করে? হইছে, আর ঢং দেখাবি না, সব জানা আছে। আমি ঢং করি? আর নিজে যে কথায় কথায় রাগ করো, তার বেলা কিছু না? আমি রাগ করি? তা নয়তো কি? মেরে দাঁত ভেঙে দিব। আগে দোষটা করে নেই, তারপর মাইর খাবো। মানে? দাঁড়াও, বোঝাই দিচ্ছি। তারপর সাদিয়া আপু ঠোঁটের সাথে মুন্না তার ঠোঁট এক করে দিল। 4-5 মিনিট পর ছেড়ে দিল। দাঁত ব্রাশ করে না, মুখে কি গন্ধ? কি বললি? দাঁড়া, দেখাচ্ছি। সাদিয়া আপু মুন্নাকে মারতে আসলো। মুন্না সাদিয়া আপুকে মুটকি বুড়ি এসব বলে রাগাতে লাগলো, আর সাদিয়া আপু মুন্নাকে মারার জন্য পিছনে দৌড়াতে লাগলো। পরের দিন তাদের ধুমধাম করে বিয়ে হলো। এভাবে চলতে লাগলো আমাদের জীবন। সাদিয়া এখনও আমার উপর রাগ করে, কিন্তু বেশি সময় রাগ করে থাকতে পারে না। সাদিয়া সবসময় আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। এভাবে আমাদের দিন চলে যাচ্ছে। সমাপ্তি। বন্ধুরা, আজকের গল্পটি ছোট্ট একটি গল্প। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের সাথেই থাকবেন। আর আমরা আরও নতুন নতুন গল্প নিয়ে আসবো আপনাদের মাঝে। তবে অবশ্যই আপনাদের সাপোর্টটা খুবই প্রয়োজন। সবাই আমাদের গল্পগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আপনাদের কেমন টাইপের গল্প প্রয়োজন সেটাও আমাদেরকে জানাবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয়, অনেকে বলেন যে ভাইয়া গল্পতে টেক্সট দিচ্ছেন না কেন, মানে লেখা দিচ্ছেন না কেন। তো সেটা আমি আরও একবার বলেছি, এখনও বলে দিচ্ছি ভিডিওর শেষে। সেটা হচ্ছে কারণ দেখেন, আমরা মনে করেন একটা গল্প 1 ঘন্টা 20 মিনিট হয়ে থাকে,
তো আমাদের আরও নিজেরও পার্সোনাল অনেক কাজ আছে। আর টেক্সট সহ যদি ভিডিওটা আমি বসাতে চাই, তাহলে যেখানে আমি প্রতিদিন বা একদিন পর পর আপলোড দিতে পারছি ভিডিও, আর একদম লেখা সহকারে যদি পুরো ফুল কমপ্লিট ভিডিও দিতে চাই, তাহলে মনে করেন আপনারা হয়তো বা সপ্তাহে 1টা বা 2টা গল্প পাবেন। তো সপ্তাহে যেখানে আমি আপনাদেরকে এখন মিনিমাম না হলেও 3টা থেকে 4টা গল্প দিচ্ছি, ঠিক আছে? তাহলে সেটা আপনাদেরকে ভালো না? আপনারা কিন্তু শুনছেন অনেকে, ঠিক আছে? তো লেখাটা তো আর ম্যাটার করে না, মেন কথা কিন্তু আপনারা এই ভয়েসটাই শোনেন। তো এখন যদি বলেন যে না ভাইয়া লেখাও দিন, তাহলে ভয়েস বাদ দিয়ে দিই, লেখা দিই, নাকি লেখা পড়েন, সেটা কিন্তু আপনারা শুনবেন না বা পড়বেনও না। শুনবেন কি, এখানে তো ভয়েসও থাকবে না। তো বিষয়টা আর কি এই কারণেই। আর নিজেরও পার্সোনালি কাজ থাকে অনেক, যার কারণে সময়টা হয়ে ওঠে না, যার জন্য ফুলটা দেওয়া হয় না। হ্যাঁ, এই আর কি বিষয়। তবে আপনারা দেখবেন, আশা করি আমার গল্পগুলো অনেক ভালো লাগবে আপনাদের। তো আপনারা অনেক সাপোর্ট করেছেন আমাকে, আমি দেখছি। আপনাদের কমেন্ট দেখা হয় বাট রিপ্লাই দেওয়া হয় না, সেটাও একটা জিনিস বলে দিলাম। মানে সবার কমেন্টই দেখা হয় কম বেশি, বাট রিপ্লাইটা দেওয়া হয় না সময়ের কারণে। কারণ অনেক কমেন্ট তো, প্রায় 50, 60টা 100টা কমেন্ট থাকে, এখন সবাইকে তো আর পসিবল না, এই আর কি বিষয়টা। যাই হোক, সবাই ভিডিওগুলো দেখবেন। আর আমাদের চ্যানেলে 1 লাখ পরিবার হতেও বেশি টাইম নেই, আর মাত্র 4000 সাবস্ক্রাইবার লাগে। তো সবাই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের থেকে এটাই আশা। তো সেটাই, ভালো থাকবেন সবাই। আর অবশ্যই আপনারা আরও নতুন নতুন সামনে গল্প পাবেন, সবাই অপেক্ষায় থাকেন। আর কেমন টাইপের গল্প দরকার সেটাও আমাকে জানিয়ে দিবেন কমেন্টে, আমি আপনাদের কমেন্ট দেখে থাকি। তো এই অনুযায়ী আমি আপনাদেরকে গল্প দিব। আর এখন হয়তো বা গল্প একটু লেট হচ্ছে, আমি নিজের ব্যক্তিগত একটু সমস্যায় আছি। আর মেনলি মনে করেন আমাদের রাইটার নিয়ে একটু প্রবলেম আছে, যে আর কি গল্প যারা লেখে, তো আমি রাইটার খুঁজছি। তো রাইটারের জন্য গল্পও দিতে পারছি না, বিষয়টা এরকম, গল্প স্টকে নেই। যাই হোক, সবাই পাশে থাকবেন। আবার আগের মতো রেগুলার গল্প আসবে, এখনও আসছে, বাট হয়তো বা কিছুদিনের মধ্যে একটু লেট হয়েছে, এই আর কি। ঠিক আছে, সবাই পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী গল্পতে। এই ফার্স্ট টাইমই আপনাদের সাথে এটা লাস্টে অনেক বড়টুক আমার নিজের ভয়েস দিলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।